আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসরুম, মহিলা কলেজ, চট্টগ্রাম। বিষয় মনোবিজ্ঞান, শ্রেণী একাদশ। তোমাদের সঙ্গে আছি আমি শাহনাজ পারভিন। আমরা গত ক্লাস করেছিলাম তৃতীয় অধ্যায়ের নাম আচরণের জৈবিক ভিত্তি। সেখান থেকে আমরা স্নায়ুতন্ত্র পড়েছিলাম, স্নায়ু কোষ পড়েছিলাম, স্নায়ু কোষের গঠন, কার্যাবলী ইত্যাদি পড়েছিলাম। আজকে আমরা স্নায়ু কোষের গঠন পড়ার পরে স্নায়ু কোষ সংক্রান্ত দুটি কথা আগে আমরা জেনে নেব। একটি হচ্ছে সন্নিকর্ষ, আরেকটি প্রতিবর্তী ক্রিয়া। সন্নিকর্ষ কি? আমাদের স্নায়ুতন্ত্রের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে প্রাকৃতিতে সন্নিকর্ষ। প্রাকৃতিকভাবেই এটা সন্নিকর্ষমূলক। একটি স্নায়ুকোষের সঙ্গে আরেকটি স্নায়ুকোষের সংযোগ স্থলকে, মানে একটি স্নায়ুকোষের সঙ্গে আরেকটি স্নায়ুকোষের যে সংযোগ স্থল, সেই জায়গাটিকে আমরা সন্নিকর্ষ বলি। সাধারণত স্নায়বিক উদ্দীপনা একটি স্নায়ুকোষের স্নায়ু শাখা, আমরা যে স্নায়ুকোষের গঠন দেখিয়েছিলাম, স্নায়ু শাখা থেকে প্রান্তদেশ থেকে অন্য একটি স্নায়ুকোষের স্নায়ুকেশে অর্থাৎ গ্রহণকারী প্রান্তে বাহিত হয়। লক্ষণীয় ব্যাপার হলো দুটি স্নায়ুকোষের মধ্যে কোনো সংযোগস্থল নেই। মাঝখানের এই যে ফাঁকা, মানে স্নায়ু শাখা থেকে স্নায়ুকোষ, দুটি স্নায়ুর মাঝখানে যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটাকে আমরা বলি সন্নিকর্ষমূলক ফাঁক। একটি স্নায়ুকোষ থেকে সংকেত বা স্নায়বিক উদ্দীপনা অন্য স্নায়ুকোষে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে প্রবাহিত হয়, যা সন্নিকর্ষমূলক পরিবহন নামে পরিচিত। তাহলে সন্নিকর্ষ কি? সন্নিকর্ষ হচ্ছে দুটি স্নায়ুকোষের মধ্যে যে সংযোগস্থল, সেই সংযোগস্থলকে আমরা সন্নিকর্ষ বলছি। কিন্তু এই সংযোগস্থলের মধ্যে কোনো যোগাযোগকারী কোনো শাখা বা কোনো কিছু নাই। একটা স্নায়ুকোষ থেকে আরেকটা স্নায়ুকোষ, একটা স্নায়ুকোষের স্নায়ু শাখা এবং আরেকটা স্নায়ুকোষের স্নায়ু কেশ, এর মধ্যে একজন দিয়ে দেয় প্রান্তদেশ একটা আর একটা প্রবেশদ্বার। এই দুটোর যখন সংবহন হয়, কি হয়? স্নায়বিক উদ্দীপনা স্নায়ুকোষ থেকে সংকেত আকারে আরেক স্নায়ুকোষে যায়, তখন সেটাকে সন্নিকর্ষমূলক পরিবহন বলা হয়। এরপরে আসো প্রতিবর্তী ক্রিয়া। কোনো বাহ্যিক উদ্দীপককে বা উদ্দীপক ইন্দ্রিয়কে উদ্দীপিত করলে, বাইরের কোনো উদ্দীপক যদি আমাদের ইন্দ্রিয়কে উদ্দীপিত করে, তাহলে স্বতঃস্ফূর্ত অর্থাৎ প্রাণী যে স্বতঃস্ফূর্তভাবে যে প্রতিক্রিয়া করে তাকে প্রতিবর্তী ক্রিয়া বলে। যেমন চোখে আলো পড়লে চোখ বন্ধ হয়ে যাওয়া, হাঁচি দেওয়া ইত্যাদি। এই প্রতিবর্তী ক্রিয়া দুই ধরনের, একটা হচ্ছে সরল প্রতিবর্তী ক্রিয়া আর একটা জটিল প্রতিবর্তী ক্রিয়া। সরল প্রতিবর্তী ক্রিয়াতে একটি সংবেদী স্নায়ু আর একটা গতিবাহী স্নায়ু এবং একটি সংযোগী স্নায়ু একসঙ্গে অংশগ্রহণ করে বা কাজ করে। এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হাই তোলা, হাঁচি দেওয়া ইত্যাদি। আর অপরদিকে জটিল প্রতিবর্তী ক্রিয়া যেটা আমরা বলছি, সেখানে একাধিক সংবেদী স্নায়ু, সংযোগী স্নায়ু এবং গতিবাহী স্নায়ু একসঙ্গে কাজ করে। যেমন চলন্ত গাড়ির হর্ন শুনে রাস্তা থেকে সরে দাঁড়ানো, যেখানে প্রথমে শোনার কাজ করছে, তারপরে একই সঙ্গে কোন দিক থেকে আসছে গাড়িটা, কী গাড়ি আসছে, কতটুকু দূরত্বে গেলে আমি নিরাপদ, এই সকল কিছু একসঙ্গে কাজ করার ফলে আমরা সামনে হাঁটছি কিন্তু পিছন থেকে গাড়ির হর্ন শুনে কতটুকু দূরত্বে সরে নিরাপদে যেতে হবে সেই কাজটা করি। এটাকে আমরা জটিল প্রতিবর্তী ক্রিয়া বলি। প্রতিবর্তী ক্রিয়ার কতগুলো বৈশিষ্ট্য আছে। এক, প্রতিবর্তী ক্রিয়া সহজাত, শিক্ষালব্ধ নয়। এটা সহজাত, কোনো শিক্ষা আমরা অর্জন করি না এটার জন্য। দুই, প্রতিবর্তী ক্রিয়া হলো অনৈচ্ছিক আচরণ, অনিচ্ছাকৃতভাবেই এটা আমরা করে ফেলি, ইচ্ছাকৃতভাবে আমরা এটাকে বন্ধ করতে পারি না। ধুলো আসছে, তাকিয়ে থাকতে পারবো না, চোখ অটোমেটিক বন্ধ হয়ে যাবে, তাই এটা অনৈচ্ছিক ক্রিয়া। এই ক্রিয়া প্রাণীকে ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। এই প্রতিবর্তী ক্রিয়াগুলো আমাদের দেহে সংগঠিত হওয়ার ফলে আমাদের যে ভারসাম্য সেটি রক্ষা হয়। প্রতিবর্তী ক্রিয়া খুব দ্রুত গতিতে সম্পন্ন হয়। যেভাবে আমি ব্যাখ্যা করলাম ঠিক সেইভাবে ব্যাখ্যা
করতে যতটুকু সময় লাগছে কাজটা সংগঠিত হতে কিন্তু ততটুকু সময় লাগে না, তাই প্রতিবর্তী ক্রিয়া খুব দ্রুত গতিতে সংগঠিত হয়। এরপরে আসো আমরা আরেকটা আলোচনায় যাই, সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র। যা আমরা পড়লাম, স্নায়ুতন্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট স্নায়ুকোষের সঙ্গে সংশ্লিষ্ট দুটি ব্যাখ্যা আমরা জানলাম, একটা প্রতিবর্তী ক্রিয়া আর একটা সন্নিকর্ষ। এরপরে আমরা স্নায়ুতন্ত্রের শ্রেণী বিভাগ করব। স্নায়ুতন্ত্রের শ্রেণী। তন্ত্রের শ্রেণী। স্নায়ুতন্ত্রের শ্রেণী আমরা এখন আলোচনা করব। স্নায়ুতন্ত্রের শ্রেণী, দেখো চিত্রটাকে ভালো করে দেখার চেষ্টা করো। স্নায়ুতন্ত্র আমরা প্রথমে দেখেছি, চিত্রের উপরে দেওয়া আছে স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র অর্থাৎ এই স্নায়ুতন্ত্রটাকে আমরা শ্রেণীতে ভাগ করছি। প্রথমত স্নায়ুতন্ত্রটাকে আমরা দুই ভাগে ভাগ করব। এক কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, দুই প্রান্তীয়, অথবা প্রান্তীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্রকে দুই ভাগে ভাগ করব, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এখন দেখো প্রান্তীয় স্নায়ুতন্ত্রটাকে আরও দুটি ভাগে আমরা ভাগ করেছি। প্রান্তীয় স্নায়ুতন্ত্রটাকে আরও দুটি ভাগে ভাগ করেছি, এক ঐচ্ছিক, দুই স্বয়ংক্রিয়। স্বয়ংক্রিয়টাকে আবার আরও দুটো ভাগে ভাগ করেছি, সমবেদী এবং পরাসমবেদী। অর্থাৎ মূল স্নায়ুতন্ত্রটাকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করলাম, প্রান্তীয় এবং কেন্দ্রীয়। প্রান্তীয়টাকে ঐচ্ছিক এবং স্বয়ংক্রিয় এই দুই ভাগে ভাগ করেছি। তারপরে স্বয়ংক্রিয়টাকে, ঐচ্ছিকটা একটাই থেকে গেল, স্বয়ংক্রিয়টাকে আবার দুই ভাগে ভাগ করেছি, একটা সমবেদী আর একটা পরাসমবেদী। এরপরে স্নায়ুতন্ত্রের মূল যেটা ছিল কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, দুই ভাগে ভাগ করেছি। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এটাই আমাদের শরীরে বেশিরভাগ কাজ সম্পন্ন করবে। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আবার আমরা দুই ভাগে করেছি, যেমন প্রান্তীয়টাকে দুই ভাগে করেছি তেমন কেন্দ্রীয়টাকে আরও দুই ভাগে ভাগ করেছি, এক মেরুরজ্জ, দুই মস্তিষ্ক। এখানে যেমন ঐচ্ছিকটা একটা থেকে গেছে, এখানেও মেরুরজ্জ থেকে যাবে মস্তিষ্ক। মস্তিষ্কটাকে আমরা আবার অনেকগুলো ভাগে ভাগ করব। মস্তিষ্কটাকে দেখো আমরা অনেকগুলো ভাগে ভাগ করব। মস্তিষ্কটাকে প্রথমত আমরা তিন ভাগে ভাগ করেছি, সম্মুখ মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। সম্মুখ মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। সম্মুখ মস্তিষ্ককে আরও তিন ভাগে ভাগ করলাম, একটা কি গরু মস্তিষ্ক, থালামাস, হাইপোথ্যালামাস। গরু মস্তিষ্ক, থালামাস, হাইপোথ্যালামাস। তাহলে আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে প্রথমত দুই ভাগে ভাগ করলাম, এক মেরুরজ্জ, দুই মস্তিষ্ক। মস্তিষ্কটাকে তিন ভাগে ভাগ করলাম, সম্মুখ মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। সম্মুখ মস্তিষ্ককে আরও তিন ভাগে ভাগ করলাম, এক গরু মস্তিষ্ক, থালামাস, হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্কটাকে আমরা কোনো ভাগে ভাগ করব না, এই অংশটা শুধুমাত্র একটি অংশই পাবো। এবং পশ্চাৎ অংশকে আরও আমরা তিন ভাগে ভাগ করব। পশ্চাৎ মস্তিষ্ককে আরও তিন ভাগে ভাগ করব, একটা হচ্ছে অর্ধমস্তিষ্ক, শ্বেত মস্তিষ্ক এবং গৌর মস্তিষ্ক। অর্ধমস্তিষ্ক, শ্বেত মস্তিষ্ক এবং গৌর মস্তিষ্ক। অর্ধমস্তিষ্ক, গৌর মস্তিষ্ক এবং শ্বেত মস্তিষ্ক। অর্ধমস্তিষ্ক, শ্বেত মস্তিষ্ক এবং গৌর মস্তিষ্ক। অর্থাৎ পশ্চাৎ মস্তিষ্ক আরও তিন ভাগে ভাগ করলাম, অধমস্তিষ্ক, শ্বেত মস্তিষ্ক এবং লঘু মস্তিষ্ক। এই হলো আমাদের স্নায়ুতন্ত্রের শ্রেণীবিভাগ। স্নায়ুতন্ত্রের শ্রেণীবিভাগ করতে গিয়ে আমরা কি পেলাম? স্নায়ুতন্ত্রকে প্রথমত দুই ভাগে ভাগ করেছি, একটা প্রান্তীয় আর একটা কেন্দ্রীয়। প্রান্তীয়টাকে দুই ভাগে ভাগ করেছি, ঐচ্ছিক এবং স্বয়ংক্রিয়। স্বয়ংক্রিয়টাকে আরও দুই ভাগে ভাগ করেছি, সমবেদী এবং পরাসমবেদী।
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে দুই ভাগে ভাগ করেছি, এক মেরুরজ্জ, দুই মস্তিষ্ক। মেরুরজ্জকে আমরা ওই অংশে রেখে দেব। মস্তিষ্ককে দেখো আমরা আরও তিন ভাগে ভাগ করেছি, সম্মুখ মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। সম্মুখ মস্তিষ্ককে আবার তিন ভাগে ভাগ করেছি, গুরু মস্তিষ্ক, থালাপাস, হাইপোথ্যালামাস। এবং পশ্চাৎ মস্তিষ্ককে ভাগ করেছি অধ মস্তিষ্ক, শ্বেত মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক। এই হলো আমাদের স্নায়ুতন্ত্রের শ্রেণীবিভাগ। তাহলে প্রথমত স্নায়ুতন্ত্রকে আমরা কয় ভাগে ভাগ করলাম? দুই ভাগে। তারপরে সেগুলোকে আরও দুই দুই করে, এবং সেখান থেকে একটা অংশ থেকে গেল, আবার দ্বিতীয় অংশ যেটা সেখান থেকে দুই ভাগে ভাগ করেছি, পরসমবেদী, সমবেদী। আর মস্তিষ্ককে তিন ভাগে ভাগ করেছি, এক হচ্ছে সম্মুখ মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। এই তিনটা অংশের, মস্তিষ্কের এই তিনটা অংশের মধ্য মস্তিষ্ক বাদ দিয়ে আরও দুটি যে অংশ আছে, সম্মুখ মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক, এগুলোকে আবার আমরা আরও তিনটা ভাগে ভাগ করেছি। সম্মুখ মস্তিষ্ক থেকে পেয়েছি কি? গরু মস্তিষ্ক, থালামাস এবং হাইপোথ্যালামাস। আর পশ্চাৎ মস্তিষ্ক থেকে পেয়েছি অধ মস্তিষ্ক, শ্বেত মস্তিষ্ক এবং লঘু মস্তিষ্ক। আমি যে চিত্রটা বোর্ডে দিয়েছি, প্রত্যেকটা বইয়ে, যোগেন্দ্র কুমার মণ্ডলের বইয়ে চিত্রটা আছে, তারপরেও আমি চিত্রটা তোমাদের বোর্ডে দিয়েছি। তোমরা চিত্রটা যদি প্র্যাকটিস করো তাহলে স্নায়ুতন্ত্রের যে শ্রেণীবিভাগ সেটা আর মুখস্থ করতে হবে না, অটোমেটিক হয়ে যাবে। এখন আমরা আজকে আলোচনা করব কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। আজকে আমরা আলোচনা করব কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। আমরা প্রান্তীয় স্নায়ুতন্ত্রটা রেখে আলোচনা করব কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আলোচনা করতে গেলে আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রথমত কয় ভাগে ভাগ করেছি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটাকে দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে মেরুরজ্জ আর একটা মস্তিষ্ক। মেরুরজ্জ, মস্তিষ্ক। আজকে এই মুহূর্তে আমি আলোচনা করব মেরুরজ্জ নিয়ে। মেরুরজ্জ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটি হলো স্নায়ুতন্ত্রের একটি অংশ যা মাথার খুলি এবং মেরুদণ্ডের মধ্যে অবস্থান করে। তাহলে মেরুরজ্জটা কি? দেখো, মেরুরজ্জ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সবচেয়ে নিচের এবং সবচেয়ে সরল গঠনযুক্ত অংশ। আমরা যদি আমাদের শারীরিক গঠন চিন্তা করি তাহলে মেরুরজ্জটা উপরে আছে আমাদের মাথা বা মস্তিষ্ক। তাই আমরা মেরুরজ্জকে কি বলছি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যেটা, সেই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুটি অংশ, একটা মেরুরজ্জ আর একটা মস্তিষ্ক। মস্তিষ্কটা উপরের দিকে আছে এবং মেরুরজ্জটা আমাদের দেহের নিচের দিকে আছে। সেই জন্য আমরা বলছি সব নিচের দিকে এবং সবচেয়ে সরল, অর্থাৎ মস্তিষ্কের চেয়ে মেরুরজ্জের গঠন সরল। এটা আমাদের মেরুদণ্ডের মধ্যে অবস্থিত। আমাদের শরীরের যে মেরুদণ্ড আছে তার ভিতরে এর অবস্থান। মেরুদণ্ড বস্তিগহ্বরের একটু উপর থেকে শুরু করে মস্তিষ্কের নিম্নে স্কন্ধ পর্যন্ত, বস্তিগহ্বরের একটু উপর থেকে শুরু করে মস্তিষ্কের নিম্নে স্কন্ধদেশ পর্যন্ত বিস্তৃত। মেরুদণ্ডে মোট 33 বা 34টি কশেরুকা নিয়ে গঠিত। এই কশেরুকাগুলো ছিদ্র বিশিষ্ট এবং একটির উপর আরেকটি সজ্জিত, অর্থাৎ এরকম, এই যে মাঝখানে একটা ছিদ্র দেখছো, এরকম একটার উপর একটা সাজানো থাকে। এই 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 বিষয়গুলোকে যে আমি মোট পাকিয়েছি, এই রকম হাড্ডিগুলোকে আমরা কশেরুকা বলছি। এই হাড্ডিগুলো কয়টা আছে? ছিদ্র বিশিষ্ট। এই হাড্ডিগুলো 33 বা 34টি আছে। ফলে মেরুদণ্ডের মাঝামাঝি দিয়ে একটা নিরবিচ্ছিন্ন ছিদ্র বা নালিকার সৃষ্টি হয়। এই যে প্রত্যেকটা মেরুদণ্ড হাড্ডি, মেরুরজ্জ যেটা আছে তার উপরে যে মেরুদণ্ড বলছি আমরা, সেইগুলো কশেরুকাগুলো এভাবে সাজানো থাকে, জন্য ছিদ্র বিশিষ্ট সাজানো থাকে, তাই এর ভিতর দিয়ে একটা নিরবিচ্ছিন্ন ছিদ্র বা নালিকার সৃষ্টি হয়। এই নালিকার ভিতরে মেরুরজ্জের অবস্থান। এই কশেরুকার ভিতরে যে ছিদ্র রয়েছে, এই ছিদ্রর ভিতরে যে রয়েছে, নালিকা রয়েছে বা ছিদ্র তৈরি হয়েছে, সেই ছিদ্রটার ভিতরে আমাদের মেরুরজ্জ রয়েছে। তাহলে আমাদের যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রের ভিতর যে
তরল আঠালো জিনিসটা আছে সেটাকেই আমরা মেরুরজ্জ বলছি। মেরুরজ্জের দৈর্ঘ্য সাধারণত 18 থেকে 17 ইঞ্চি বা 17 থেকে 18 ইঞ্চি হয়, 17 অথবা 18 ইঞ্চি লম্বা হয় মেরুরজ্জটি। মেরুরজ্জ মেরুদণ্ডকে 5টি, এই যে মেরুদণ্ড বললাম আমরা, এটাকে আমরা 5টি অঞ্চলে ভাগ করছি। মেরুরজ্জ তো মোট 31 জোড়া মেরু স্নায়ু রয়েছে, 31 জোড়া মেরু স্নায়ু রয়েছে। সেই মেরু স্নায়ুগুলোকে আমরা যে 5টি অঞ্চলে ভাগ করেছি, সেই 5টি অঞ্চলে আমরা এভাবে পাই। গিবাদেশ, প্রথম মেরু অঞ্চলের নাম হচ্ছে গিবাদেশ। এখানে আছে 8টা, বক্ষদেশীয় আছে 12টা, কটিদেশে আছে 5 জোড়া, নিম্নদেশীয় আছে 5 জোড়া এবং পুচ্ছদেশীয় আছে 5 জোড়া। তাহলে আমাদের বক্ষদেশে 8টি, গিবাদেশে 8টি, বক্ষদেশীয় সবচাইতে বেশি 12 জোড়া, কটিদেশীতে আছে 5টা এবং নিম্নদেশীয় 5 জোড়া এবং পুচ্ছদেশীয় 5 জোড়া। এই হচ্ছে আমাদের মোট 31 জোড়া স্নায়ু, মেরু স্নায়ু, এবং অঞ্চল হচ্ছে 5টি অঞ্চলে মোট 31 জোড়া মেরু স্নায়ু আছে। 31 জোড়া মেরু স্নায়ুর মধ্যে যে 5টি অঞ্চল আছে সেই অঞ্চলগুলো দেখো। প্রথম অঞ্চল হচ্ছে গিবাদেশীয়, এখানে আছে 8টি। তারপরে আছে বক্ষদেশীয়, সেখানে আছে 12টি। তারপরে আছে কটিদেশীয়, সেখানেও আছে 12টি এবং নিম্নদেশীয় বা কটিদেশীয়, সেখানে আছে 5 জোড়া, নিম্নদেশীয় এখানে আছে 5 জোড়া এবং পুচ্ছদেশীয় যেটা সেখানে আছে 1 জোড়া। এই মোট হলো 31 জোড়া। 31 জোড়া মেরু স্নায়ু রয়েছে। আড়াআড়ি ব্যবচ্ছেদ যদি করি, আমরা মেরুরজ্জটাকে যদি আড়াআড়ি ব্যবচ্ছেদ করি, তাহলে মেরুরজ্জ 2টি ভিন্ন এলাকা নিয়ে গঠিত। একটি হচ্ছে ভিতরের, চিত্রটা আমি দিয়ে দিব ভিডিওর সঙ্গে সংশ্লিষ্ট। ভিতরের যে অংশটা সেটা এইচ আকৃতির, অর্থাৎ এই ভিতরের অংশটাকে দেখতে অনেকটাই এইচের মতো লাগে। চিত্রটাকে দেখবে অনেকটাই এইচের মতো এরকম লাগবে। আমরা ইংরেজি যে অক্ষর এইচ, সেই এইচের মতো অনেকটাই মনে হবে। এরকম মনে হবে। এই অংশটি যেটা পাবো আমরা, এটা পুরাটাই ধূসর পদার্থ মনে হবে, ধূসর আকৃতি বর্ণের হয়। অন্যটি ধূসর পদার্থের চারিদিকে ঘেরা শ্বেত পদার্থ। এখন এই এইচটা হচ্ছে ধূসর পদার্থ এবং এইটা যেটা আছে এটা শ্বেত পদার্থ। এইচ আকৃতির যে আমরা যখন মেরুরজ্জটাকে আড়াআড়িভাবে ব্যবচ্ছেদ করব, তখন এইচ আকৃতির যে অংশটা পাবো সেটা পাবো আমরা ধূসর বর্ণের, এবং এইচ আকৃতির ধূসর বর্ণের চারিদিকে যে অংশটা থাকবে সেটা থাকবে শ্বেত পদার্থ, অর্থাৎ সাদা তরল পদার্থ। ধূসর পদার্থ অধিকভাবে কোষদেহ এবং আবরণবিহীন অন্তঃস্নায়ুকোষ দ্বারা গঠিত। ধূসর পদার্থগুলি কোষদেহ এবং কোষ আবরণবিহীন অন্তঃকোষ দ্বারা গঠিত। অপরদিকে শ্বেত পদার্থ যেটা আমরা বলছি সেগুলো অধিকভাবে ঊর্ধ্বগামী এবং নিম্নগামী মায়োলিন আবরণযুক্ত স্নায়ু শাখা দ্বারা গঠিত, যেখানে অধিকভাবে কি আছে, ঊর্ধ্বগামী এবং নিম্নগামী মায়োলিন শীট আছে। এই মায়োলিনের কারণেই শ্বেত পদার্থকে ধূসর ও মসৃণ ও উজ্জ্বল দেখায়। এই মায়োলিন থাকার কারণে এই শ্বেত পদার্থটাকে উজ্জ্বল এবং মসৃণ দেখায়। মেরুরজ্জুর ধূসর পদার্থের চারিদিকে ধূসর পদার্থের 4টি বাহুর দুটিকে, ধূসর পদার্থর যে 4টি বাহু যে আমরা বললাম এইচ আকৃতির, এই 4টি বাহুর দুটিকে পৃষ্ঠহন এবং অন্য দুটিকে সম্মুখহন বলা হয়। দুটিকে পৃষ্ঠহন এবং অন্য দুটিকে সম্মুখহন বলা হয়। 31 জোড়া অর্থাৎ 62টি মেরুস্নায়ুর প্রত্যেকটি মেরুরজ্জের কাছে এসে দুটি ভাগে ভাগ হয়ে যায়। প্রত্যেকটা মেরু স্নায়ুই মেরুরজ্জের কাছে এসে 2 ভাগে ভাগ হয়ে যায় এবং স্নায়ু শাখা সমূহ স্নায়ুকোষের যে স্নায়ু শাখা সেগুলো কি করে, পশ্চাৎমূল অথবা সম্মুখ মূল এর যে কোনো একটি হয়ে মেরুরজ্জতে প্রবেশ করে। এই যে সম্মুখ এবং পশ্চাৎ এর মধ্যে দিয়ে প্রবেশ করে। সকল পশ্চাৎমূলীয় স্নায়ু শাখাই হলো সংবেদী। পশ্চাৎমূলের যে স্নায়ু শাখা আছে সেগুলি সবগুলি সংবেদী। বেশিরভাগই হলো ত্বক, মাংসপেশি এবং সন্ধির, মানে আমাদের যে হাড্ডির সংযোগস্থল আছে সেই জায়গাটাকে বলছি সংবেদী গ্রাহকের সঙ্গে সংগ্রাহকের স্নায়ু শাখা।
তারা হলো এক মেরু বিশিষ্ট স্নায়ুকোষ, অর্থাৎ এখানে কি থাকে, একটা স্নায়ু শাখা থাকবে শুধু, যাটা ভাগ হয়ে কি হবে, স্নায়ুকোষ এবং স্নায়ু শাখার কাজ করে। এবং কোষদেহ মেরুরজ্জের বাইরে এক অংশে একত্রিত হয়ে পৃষ্ঠমূলীয় গ্যাংলিয়া তৈরি করে। কোষদেহটা যখন মেরুরজ্জের বাইরে এক অংশে গিয়ে একসঙ্গে একত্রিত হয়ে পৃষ্ঠমূলীয় গ্যাংলিয়া তৈরি করে, এদের সন্নিকর্ষমূলক প্রান্ত মেরুরজ্জের ধূসর, এর যে সন্নিকর্ষ মানে এই স্নায়ু কোষের সন্নিকর্ষমূলক ধূসর পদার্থের মধ্যেই মেরুরজ্জের ধূসর পদার্থের মধ্যে থাকে। অন্যদিকে সম্মুখমূলের স্নায়ুকোষ যেগুলো, সেগুলো বহুমেরু বিশিষ্ট স্নায়ুকোষ দ্বারা গঠিত এবং এদের কোষদেহ রয়েছে সম্মুখ হর্নে, মানে সম্মুখ হর্ন যেটা আমরা পেয়েছিলাম, দুটো সম্মুখ হর্ন এবং পশ্চাৎ সেই সম্মুখ হর্নে থাকে এটি। যেগুলো ঐচ্ছিক স্নায়ুতন্ত্রের অংশ তারা স্কেলেটাল মাংসপেশিতে প্রবেশ করে, যেগুলো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রে অবস্থিত তারা গাংলিয়াতে প্রবেশ করে, যেখানে তারা সন্নিকর্ষিত হয়, যা অভ্যন্তরীণ অঙ্গসমূহে অর্থাৎ হৃৎপিণ্ড, পাকস্থলী, লিভার ইত্যাদিতে প্রবেশ করে। স্কেলেটাল মাংসপেশি অর্থাৎ বিভিন্ন অস্থির সাথে সংলগ্ন অবস্থায় থাকে এবং দেহের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করায় এই পেশির কাজ। স্কেলেটাল মাংসপেশিটাকে কি বলছি, বিভিন্ন অংশপেশির সঙ্গে সংযুক্ত থাকে এবং অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন কথা, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গকে পরিচালনা করা এই পেশির কাজ। এই হচ্ছে আমাদের মেরুরজ্জের গঠন। তাহলে আমরা মেরুরজ্জতে আমরা 5টি অঞ্চল পেয়েছিলাম, যেখানে পেয়েছিলাম 31 জোড়া বা 62টি মেরু স্নায়ু। 5টি অঞ্চলের মধ্যে কোন অঞ্চলে কয়টি আছে আমরা সেই ভাগটাও পেয়েছি। প্রথমত আমরা গীবাদেশে পেয়েছি 8টা, তারপরে বক্ষদেশীয় পেয়েছি 12টা, তারপরে কটিদেশী পেয়েছি 5 জোড়া, নিম্নদেশীয় পেয়েছি 5 জোড়া এবং পুচ্ছদেশীয় 1 জোড়া। এই 12 জোড়া মেরু স্নায়ু পেয়েছি আমরা। এখন দেখো আমাদের যে মেরুরজ্জের গঠন পেলাম আমরা, এই চাকরিতির ব্যবচ্ছেদ করলে পাবো। এই চাকরিতির অংশটাকে আমরা শ্বেত পদার্থ দ্বারা আবৃত মনে হবে, শ্বেত পদার্থের মনে হবে, আর এইটাকে যে ঘিরে আছে সেই অংশটাকে আমরা শ্বেত পদার্থ মনে হবে। এই শ্বেত পদার্থের মধ্যে মাইলিন শীট থাকার কারণে এবং কোষাবরণ থাকার কারণে মসৃণ এবং উজ্জ্বল দেখায়। এখন দেখো এই মেরুরজ্জের কাজ কি, মেরুরজ্জের গঠন পেলাম আমরা, মেরুরজ্জের কাজ প্রধানত 2 রকম। মেরুরজ্জ প্রধানত 2 রকম কাজ করে, 1 পরিবহন, 2 প্রতিবর্তী ক্রিয়া। পরিবহন কাজ করে, 2 প্রতিবর্তী কাজ করে। পরিবহন কি করে, মেরুরজ্জ মস্তিষ্ক এবং বিভিন্ন ইন্দ্রিয় ও অঙ্গ প্রত্যঙ্গ, মেরুরজ্জ মস্তিষ্ক এবং বিভিন্ন ইন্দ্রিয় ও অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ কেন্দ্র রূপে কাজ করে। মস্তিষ্ক আমাদের শরীরের উপরে, তার নিচেই আমরা কিন্তু মেরুদণ্ডের অবস্থান পেলাম। তাহলে কি করলো, মেরুদণ্ড এবং মেরুরজ্জ তার নিচের অংশ পর্যন্ত আমরা পেয়েছি। তো সেখানে কি করছে, এটা একটা এই মেরুদণ্ড বা মেরুরজ্জ শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ এবং ইন্দ্রিয়ের সঙ্গে মস্তিষ্কের যে সংযোগ, সেই সংযোগ স্থল বা সংযোগ কেন্দ্র রূপে কাজ করে। মস্তিষ্ক ব্যতীত শরীরের বিভিন্ন অংশ থেকে স্নায়ুপ্রবাহ মেরুরজ্জের ভিতর দিয়ে মস্তিষ্কে পৌঁছায়। মস্তিষ্ক ছাড়া শরীরের যে অন্য অংশ, সেই অংশ থেকে সংবেদীয় স্নায়ুপ্রবাহ মেরুরজ্জের ভিতর দিয়েই মস্তিষ্কে পৌঁছায়। তেমনি আবার মস্তিষ্ক থেকে বহিগামী, অর্থাৎ মস্তিষ্ক থেকে যে সংবাদগুলো নিয়ে আসবে সেটাও বহিগামী বার্তা মেরুদণ্ডের ভিতর দিয়ে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বা ইন্দ্রিয়ে পৌঁছায়। এজন্য মেরুদণ্ডকে আমরা কি বলবো, শারীরিক পরিবহনের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল বা সংযোগ কেন্দ্র বলবো। অর্থাৎ বাইরের উদ্দীপনা মস্তিষ্ক ছাড়া অন্য
অন্য ইন্দ্রিয়ের মাধ্যমে যে উদ্দীপনা বা অন্য অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে উদ্দীপনাগুলো আমরা গ্রহণ করি, সেই উদ্দীপনা স্নায়বিক প্রভাব আকারে মেরুরজ্জ দিয়েই মস্তিষ্কে পৌঁছায় এবং সেখান থেকে মস্তিষ্ক যে নির্দেশনা দেয় সেই নির্দেশনা অনুযায়ী শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যে কাজ করে, সেই কাজ করার যে নির্দেশনা আবার মস্তিষ্ক থেকে চলে আসে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে, সেই চলে আসাটাও মেরুরজ্জের ভিতর দিয়ে হচ্ছে। অর্থাৎ মেরুরজ্জের ভিতর দিয়ে সংবাদ যাচ্ছে এবং মেরুরজ্জের ভিতর দিয়েই সংবাদটা আসছে। সেই জন্য আমরা মেরুরজ্জকে কি বলবো, শারীরিক পরিবহন তন্ত্রের সংযোগ স্থল বা সংযোগ কেন্দ্র বলতে পারি। আর 2 নম্বর কাজ হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া। প্রতিবর্তী ক্রিয়া, আমরা প্রতিবর্তী ক্রিয়া পড়েছি, সেখানে পড়েছি প্রতিবর্তী ক্রিয়া 2 রকম আছে, সেটাও পড়েছি। তাহলে এই প্রতিবর্তী ক্রিয়া যেটা বললাম যে স্বতঃস্ফূর্তভাবে বাইরের উদ্দীপকের প্রতি স্বতঃস্ফূর্তভাবে যে প্রতিক্রিয়া করা হয় সেটাই প্রতিবর্তী ক্রিয়া। সেই প্রতিবর্তী ক্রিয়াটা মেরুরজ্জুতে সংগঠিত হয়। মেরুরজ্জুর কিছু কিছু সরল প্রতিবর্তী ক্রিয়া নিয়ন্ত্রণ কেন্দ্র, মানে এটা মস্তিষ্কে যায় না, মস্তিষ্কে যাওয়ার আগেই মেরুরজ্জু থেকেই আবার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে চলে আসে। বহির্জগতের কোনো উদ্দীপক ইন্দ্রিয়ের মাধ্যমে আমাদের দেহের উপর ক্রিয়া করলে তার ফলে স্নায়ু উদ্দীপিত হওয়ার জন্য যে স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া দেহের সৃষ্টি হয় তাকে প্রতিবর্তী ক্রিয়া বলা হয়। কোনো উদ্দীপক গ্রাহকেন্দ্রকে উদ্দীপিত করলে ওই উদ্দীপনা সংবেদীয় স্নায়ুর মাধ্যমে সম্মুখ মূল দিয়ে মেরুরজ্জুতে প্রবেশ করে, সম্মুখ মূল দিয়ে মেরুরজ্জুতে প্রবেশ করে। এই উদ্দীপনা উপযোজন কোষগুলোর সাহায্যে গতিবাহী স্নায়ুর মাধ্যমে পেশি সময়ে শক্তি যোগায়, ফলশ্রুতিতে পেশির পক্ষে প্রতিক্রিয়া করা সম্ভব হয়। অর্থাৎ এই উদ্দীপনা কি করে, উপযোজক কোষগুলোর সাহায্যে গতিবাহী স্নায়ুর মাধ্যমে পেশি সময়ে উদ্দীপনা যোগাচ্ছে এবং তখন পেশি বা অঙ্গগুলি প্রতিক্রিয়া করে। এই প্রতিক্রিয়া মস্তিষ্কের নিয়ন্ত্রণ ছাড়াই ঘটে, মস্তিষ্কে যাওয়ার আগেই কাজটি ঘটে যায়। মেরুরজ্জুতে যে প্রতিবর্তী ক্রিয়া সম্পন্ন হয় তা খুবই সরল প্রকৃতির, যেমন পেশির সংকোচন, সম্প্রসারণ, বক্রকরণ, চোখের পলক ফেলা ইত্যাদি। কিন্তু জটিল প্রতিবর্তী ক্রিয়া হতে হলে মস্তিষ্কে যেতে হবে। গাড়ির হর্ন শুনে আমাকে বুঝতে হবে কোন গাড়ি আসছে, কতটুকু দূরত্বে গেলে আমি নিরাপদ থাকবো। এই কাজগুলো খুবই কম সময়ের মধ্যে হয়, সুতরাং এই কাজগুলি কম সময়ের মধ্যে হলেও এই কাজগুলি মস্তিষ্কই করে। কিন্তু হাই তোলা, হাঁচি দেওয়া বা চোখের পলক ফেলা, পেশি সংকোচন হওয়া, এগুলো সরল প্রতিবর্তী ক্রিয়া, যেগুলো মেরুরজ্জুতে যাওয়ার ফলে মেরুরজ্জু কী করে, উদ্দীপনা যে যখন সংযোজক স্নায়ুগুলোকে উদ্দীপিত করে তোলে তখন এই প্রতিবর্তী ক্রিয়াগুলো হয়ে যায়, সেগুলো মেরুরজ্জুতে সংগঠিত হয়। তাহলে আমরা মেরুরজ্জুর 2 রকম কাজ পেলাম। একটা হচ্ছে মেরুরজ্জুকে আমরা পরিবহন বলবো, মেরুরজ্জ পরিবহন তন্ত্র বা পরিবহন সংযোগস্থল, বা মেরুরজ্জুকে আমরা বলবো পরিবহনের সংযোগ কেন্দ্র। আর একটা হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া, অর্থাৎ বিভিন্ন উদ্দীপনা, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের উদ্দীপনা, বাইরে থেকে যে উদ্দীপনাগুলি পাই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হোক বা ইন্দ্রিয়ের মাধ্যমে হোক, মস্তিষ্কে যাওয়ার জন্য যে পথটা ব্যবহার করি সেই পথটা হচ্ছে মেরুরজ্জ, এবং মস্তিষ্ক থেকে আবার আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বা ইন্দ্রিয়ে আসে যে পথ দিয়ে, সেটাও হচ্ছে মেরুরজ্জ। তাই আমরা মেরুরজ্জকে পরিবহন তন্ত্র বা পরিবহন সংযোগস্থল বলবো। আর প্রতিবর্তী ক্রিয়া যে 2 ধরনের আছে তার মধ্যে সরল প্রতিবর্তী ক্রিয়াটা মেরুরজ্জুতে সংগঠিত হয়। তাই মেরুরজ্জের কাজকে আমরা 2 ভাগে ভাগ করলাম, এক হচ্ছে পরিবহন আর এক হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। আশা করি আমি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি তোমরা বুঝে নিয়েছো। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে প্রশ্ন করবে, আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি স্নায়ুতন্ত্রের ছকটা বোর্ডে দিয়ে দিয়েছি, আর মেরুরজ্জের যে চিত্রটা সেটা আমি ভিডিওর সঙ্গে সংযোগ করে দিব। তোমরা অবশ্যই চেষ্টা করবে, আর না পারলে আবার আমি আছি, আমি বলবো, দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকো, নিয়মিত পড়াশোনা করো। শীত বেড়ে গেছে, শীতের প্রকোপ বেড়েছে, তাই আরেকটু সাবধানতা অবলম্বন করতে হবে। কাজ না থাকলে বাইরে না যাওয়াই ভালো, বাসায় বসে পড়াশোনা করো। ভালো থাকো, সুস্থ থাকো। বড়দের অবশ্যই সম্মান করবে এবং ছোটদের স্নেহ দিবে। এই প্রত্যাশায় আজকে শেষ করছি।